অশ্রুজলে বোনা বিয়ে সিজন ৩ লেখনীতে ইয়াসমিন খন্দকার পর্ব ৬ আরুষিকে সাথে নিয়ে খান বাড়িতে এসে উপস্থিত হয়েছেন আরিশা ও জাইদ। আরিশাকে দেখেই আফিফা আবেগপ্রবণ হয়ে নিজের বোনকে জড়িয়ে ধরে বলেন, এতদিনে তোর আপ্পির কথা মনে পড়ল বনু। আরিশাও নিজের বোনের অভিমান বুঝতে পেরে রাগ ভানাতে বলল, কি করব আপ্পি বলো, কাজের এত চাপ যে। থাক, আর অজুহাত দিতে হবে না, তুই না হয় নিজের কাজের জন্য সিলেটে থাকিস, সেটা মানা যায়, কিন্তু তোর মেয়ে তো ঢাকায় থাকে নাকি? আরুকে আমি কতবার বললাম যে ঢাকায় আমাদের নিজস্ব বাড়ি আছে, ওকে হোস্টেলে থাকতে হবে না, কিন্তু ও আমার কোনো কথাই শুনল না। আরিশা খন্দকার আরুষির দিকে তাকিয়ে বলেন, ওর যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছে আপ্পি। ও তো এখন বড় হয়েছে, সব ব্যাপারে তো আর জোর করতে পারি না। এমন সময় আনিকা খান এগিয়ে এসে বলেন, তোমরাও না? এতদিন পর দেখা হলো আর তোমাদের অভিযোগের পালা শেষই হচ্ছে না। আরিশা আনিকা খানের সাথে সালাম বিনিময় করে তার খোঁজ খবর নেন। আনিকা খান আরিশাকে বুকে আগলে নেন। জীবনের মাঝপর্যায়ে এসে নিজের আসল মা বাবাকে ফিরে পেলেও আরিশা তাদের সঙ্গ বেশিদিন পাননি। ৫ বছর আগে আরিশার বাবা আর ০ বছর আগে আরিশার মা রাহেলা খন্দকার ইন্তেকাল করেন। তাই এখন আনিকা খানই আরিশার মায়ের জায়গা জুড়ে আছেন। আরিশা হঠাৎ বলে ওঠেন, তো যার জন্য এখানে আসা সে কোথায়? আমার আমান বাবু কোথায়? এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে ২ বছর বয়সী এক চঞ্চল ছেলে। সে এসেই আরিশা খন্দকারকে জড়িয়ে ধরে বলে, মাই ডিয়ার খালাম্নি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি কেমন আছো? এখন তো আর তোমাকে বাবু বলা যাবে না দেখছি, লন্ডনে থেকে যা সুদর্শন হয়েছে। তোমাকে তো চেনাই যাচ্ছে না। আমার নিজের স্প্রাইক করা চুলে হাত বুলিয়ে বলে, দেখতে হবে না, আমি কার বোনপো। আমার খালাম্নি এত স্টাইলিশ, ৪-৫ বছরে এসেও নিজের সৌন্দর্য এমনভাবে ধরে রেখেছে, আর আমি একটু হ্যান্ডসাম হব না? সবাই হেসে ওঠে আমানের কথা শুনে। আরহাম এরই মধ্যে এসে বলে, বাড়ির ছোট ছেলেকে ফিরে পেয়ে তো তোমরা সবাই দেখছি আমায় ভুলেই গেছ। আরিশা খন্দকার এগিয়ে গিয়ে আরহামের সামনে গিয়ে বলে, আরে, বললেই হলো, আমার প্রিয় বোনপুকে আমি ভুলে যাব? আর কেউ মনে রাখুক না রাখুক, আমি তোমায় সবসময় মনে রাখব। আরহাম আরিশা খন্দকারকে জড়িয়ে ধরে বলেন, থ্যাংক ইউ খালাম্নি, একমাত্র তুমি আমায় বোঝো। মোমের পর তুমিই আমায় সবথেকে বেশি ভালোবাসা দিয়েছ। ছোটবেলায় তো আমি মোমের থেকে তোমার কাছেই বেশি ছিলাম। আমি জানি এই পৃথিবীর সবাই আমায় ভুলে গেলেও তুমি সবসময় আমার পাশে থাকবে। এদিকে আরুষি এসব দেখে বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে, কি হিংসুটে ছেলেরে বাবা, নিজের ছোট ভাইকেও হিংসা করে। ততক্ষণে সায়েন চৌধুরী ও তার মেয়ে সায়রাও নিচে নেমে আসে। তারা আসতেই সবার সাথে দেখা করে কুশল বিনিময় করেন। অনেক দিন পর যেন আজ এক পারিবারিক মিলন মেলা বসে। আরুষি চুপচাপ সোফায় বসেছিল, এমন সময় হঠাৎ আমান এসে আরুষির পাশে বসে অতঃপর বলে, আরুষি আপাই, কি অবস্থা তোমার? এই তো তোমার। আমি তো সব সময় চিল মুড়ে থাকি। শুনলাম তুমি নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইনবিদ্যা নিয়ে পড়ছ। ইস, আমাদের ফ্যামিলির ডাক্তারি ঐতিহ্যটা কিভাবে নষ্ট হয়ে গেল। তোমার বড় ভাই ইঞ্জিনিয়ার হবে আর তুমি হবে উকিল। তা যা বলেছ আপাই, তবে চিন্তার ব্যাপার নেই। আমার বাচ্চাকাচ্চা হলে আমি তাদের আবার ডাক্তার বানিয়ে পরিবারের ঐতিহ্য ফিরিয়ে আনব। বাবা, এখনই বাচ্চাকাচ্চার পরিকল্পনাও করে নিয়েছ। তা পছন্দের কেউ আছে নাকি তোমার? আরুষির কথা শুনে আমান আর চোখে কিছুটা দূরে হাসি মুখে দাঁড়িয়ে থাকা সায়রার দিকে তাকায়। এই হাসিখুশি চেহারা যেন তার হৃদয়ে আলোড়ন তৈরি করার জন্য যথেষ্ট। আমান সায়রার দিকে তাকিয়েই বলে, সে তো আছে একজন, কিন্তু তার কাছে তো আমি বাচ্চা। আরুষি ভ্রু কুঁচকে বলে, মানে? আমান এবার আরুষির দিকে তাকিয়ে বলে, কি বলবো বলো? সে আমার থেকে সিনিয়র আর আমাকে একদম নিজের ছোট ভাইয়ের মতোই ট্রিট করে সবসময়। মানুষ তো ফ্রেন্ড জোনে আটকে যায়, কিন্তু আমি তো একদম ব্রাদার জোনে আটকে গেছি। কিভাবে যে তাকে নিজের মনের কথাটা বলি? আরুষি আমানের কাঁধে হাত রেখে বলে, শোনো, মনে একটু সাহস আনো। সময় থাকতে যাকে ভালোবাসো তাকে নিজের মনের কথা জানিয়ে দাও, পরে যাতে আর আফসোস করতে না হয়। ঠিক বলেছ তুমি আপাই। আমি ভাবছি খুব শীঘ্রই তাকে নিজের মনের কথা জানিয়ে দেব। বলেই সে আবারও সায়রার দিকে তাকায়। এদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে আমান ও আরুষিকে একসাথে কথা বলতে দেখে আরহাম রাগী চোখে তাকিয়েছিল। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, এই মেয়ের সমস্যাটা কি? আমি বাদে আর সবার সাথেই হেসে হেসে কথা বলে, অথচ যখন আমার সাথে কথা বলে তখন যেন মনে হয় ওর মুখ দিয়ে আগ্নেয়গিরির লাভা বের হয়।
আরহাম এসবই ভাবছিল। এমন সময় আরহামের বাবা নির্ঝর খান এসে আরহামকে বলেন, আরহাম, একটু এদিকে এসো তো, তোমার সাথে একটু জরুরি কথা আছে। আরহাম মাথা নাড়িয়ে বলে, আচ্ছা ড্যাড। অতঃপর নির্ঝর খানের সাথে একটু দূরে যান। নির্ঝর খান বলে ওঠেন, আসলে তোমার থেকে একটা বিষয়ের অনুমতি চাইতেই তোমাকে এখানে ডাকা। মানে? তুমি তো জানো আরহাম, তোমার দাদা কতদিন থেকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। গ্র্যান্ডপা তো এখন অনেক অসুস্থ। এই অসুখের সময়েও তিনি সব সময় আমার বোন বৃষ্টির নাম নেন। আজও তিনি বৃষ্টিকে ভুলতে পারেননি। কি করব বলো, আমার বোনটা এতটা অভাগী ছিল, জন্মের পর থেকে আমাদের থেকে বিচ্ছিন্ন ছিল। তারপর যখনই বা ওকে ফেরত পেলাম কিছু বছর আনন্দে কাটালাম, তারপর আবার একটা অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেল। ড্যাড, আমি বুঝতে পারছি ব্যাপারটা কত কষ্টের। তোমার দাদা কি বলেন জানো? শায়রার মধ্যে উনি বৃষ্টির প্রতিচ্ছবি দেখতে পান। শায়রা যেন সব দিক দিয়েই বৃষ্টির মতোই চেহারা হোক বা আচার আচরণ। তাই আমি একটা ব্যাপার ভাবছিলাম, শায়রাকে এ বাড়ির বউ করে আনব। তোমার সাথে ওর বিয়ে দেব। কিন্তু এর জন্য আমার তোমার মতামতও জানা দরকার। একপাক্ষিক কিছু তো আমি করতে পারি না। আমি যতদূর জানি তোমার কারো সাথে কোনো রিলেশন নেই। এখন তুমি বলো তোমার কি মতামত? আরহাম কিছুটা দূরে তাকিয়ে আমান ও আরুষিকে একসাথে হাসাহাসি করে কথা বলতে দেখে তার মাথায় যেন জেদ চেপে বসে এক মুহূর্তে, আর সে বলে, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। বাহ, ভালোই তো। শায়রাও বলল, ও রাজি আর তুমিও রাজি। তাহলে আজকেই এনগেজমেন্টটা হয়ে যাক। আজকেই? আরহাম অবাক হয়। কারণ সে তো জেদের মাথায় বলেছে, কিন্তু তাই বলে যে নির্ঝর এত তাড়াতাড়ি বিয়ে দিতে উঠে পড়ে লাগবে, তা তার ভাবনার বাইরে। চলবে। অশ্রুজলে বোনা বিয়ে। সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৭। আরহাম নির্ঝর খানকে কিছু বলতে যাবেন, তার আগেই নির্ঝর খান হঠাৎ করে নিচে নেমে গেলেন। তিনি এসেই সবার উদ্দেশ্যে বলেন, আমার একটি জরুরি কথা বলার ছিল সবাইকে। আফিফা খান নিজের স্বামীর মুখে এহেন কথা শুনে কিছুটা অবাক স্বরে বলেন, কি জরুরি কথা? আরহামও নিজের বাবার পিছু পিছু নিচে নেমে আসে। নির্ঝর খান বলে ওঠেন, তুমি তো জানো আফিফা, আমি আরহাম এবং শায়রার বিয়ে দেওয়া নিয়ে ভাবছি। তো শায়ন শায়রার সাথে কথা বলেছে, আর শায়রা বলেছে এই বিয়েতে ওর কোনো আপত্তি নেই। আর আজ আমিও আরহামের সাথে কথা বললাম, ওর কোনো আপত্তি নেই। আফিফা খান আরহামের দিকে তাকিয়ে বললেন, বাহ, তাহলে তো ভালোই। নির্ঝর খান এবার হাসিমুখে বলেন, আজ তো আমাদের সকল আত্মীয়স্বজন এখানে উপস্থিত, তাই আমি চাইছি আজকে এখনই ওদের এনগেজমেন্টটা হয়ে যাক। আরহাম বুঝতে পারছিল না সে কি বলবে। আরিশা খন্দকারও হাসিমুখে বলেন, বাহ, নির্ঝর ভাই, আপনি তো অনেক ভালো একটা খবর দিয়ে আমাদেরকে একদম সারপ্রাইজ দিয়ে দিলেন। জাইদ শেখও বলেন, ঠিক বলেছ তুমি আরিশা। আজ যে এভাবে এখানে এসে এত বড় একটা সারপ্রাইজ পাব সেটা ভাবিনি। কিছুটা দূরেই শায়রা লজ্জায় কিছুটা মাথা নিচু করেছিল। যদিওবা তার আরহামের প্রতি কোনো অনুভূতি কখনোই ছিল না, এবং আরহামকে সে মামাতো ভাই হিসেবেই দেখেছে। তবে তার বাবা যখন শায়ন চৌধুরী যখন জানালেন যে শায়রার নানাজান ভীষণ অসুস্থ আর তার ইচ্ছা শায়রা ও আরহামের বিয়ে হোক, তখন সে রাজি হয়ে যায়। শায়রা একদম বৃষ্টির মতোই নরম মনের সহজ সরল একটা মেয়ে। তার মনে কোনো প্যাচ নেই। লন্ডনে বড় হলেও তার যথেষ্ট সংস্কার রয়েছে, ভীষণ লাজুকও সে। তত্ত্বধ্যে আমান ও আরুষিও সেখানে চলে এলো। আমান এসেই বলে উঠল, কোনো সারপ্রাইজ নিয়ে কথা হচ্ছে। নির্ঝর খান এবার ডেস্কের উপর থেকে একটা মিষ্টির প্যাকেট নিয়ে গিয়ে আমানের মুখের সামনে ধরে বলে, এই নাও, মিষ্টিমুখ করো আমান, তোমার ভাইয়ার আজ এনগেজমেন্ট। ভাইয়ার এনগেজমেন্ট? কিন্তু কার সাথে? আফিফা খান বলে ওঠেন, শায়রার সাথে। পারিবারিকভাবেই ওদের বিয়ে ঠিক করা হয়েছিল, এখন ওরাও এই বিয়েতে মতো দিয়েছে, তাই তোমার ড্যাড ঠিক করেছেন আজই ওদের এনগেজমেন্ট হবে। কথাটা শোনামাত্রই আমান যেন বড় রকমের একটা ধাক্কা খায়। যাকে ঘিরে সে এতদিন ধরে এত স্বপ্ন সাজিয়েছে, তার সাথে কিনা তারই আপন বড় ভাইয়ের এনগেজমেন্ট। আমান ব্যাপারটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না। এর মধ্যে নির্ঝর খান আমানের মুখে মিষ্টি ঢুকিয়ে দিয়ে বলেন, তুমিও নিশ্চয়ই বাকি সবার মতো সারপ্রাইজড হয়ে গেছ, তাই না? আমান কি বলবে কিছুই বুঝতে পারছিল না। অধিক শোকে যেন একদম পাথর হয়ে গেছিল বেচারা ছেলেটা। আরুষি আমানের দিকে তাকায়। সে বুঝতে পারছিল না আমানকে হঠাৎ এমন লাগছে কেন। আমানকে দেখে কেন জানি মনে হচ্ছিল, এটা শুনে সে একদম খুশি হয়নি। এদিকে নির্ঝর খানের যেন আর তরসইছে না। তিনি আফিফা খানকে উদ্দেশ্য করে বলেন, আফিফা যাও, ড্যাড, মম আর চাচিকে ওনাদের রুম থেকে নিয়ে এসো। ড্যাড তো ঠিকমতো হাঁটতে পারে না,
ড্যাডকে হুইল চেয়ারে নিয়ে আসতে হবে বোধহয়। আরিশা, জাইদ, তোমরা একটু আফিফাকে সাহায্য করো ওনাদের নিয়ে আসতে। আর শায়েন, তুমি আমার সাথে এসো। খুব শীঘ্রই আমরা এক নতুন সম্পর্কে বাধা পড়তে চলেছি, এসো একটু কোলাকুলি করে নেই। বলেই শায়েনকে বুকে টেনে নেন নির্ঝর খান। কিছু সময়ের মধ্যে বাড়ির সমস্ত প্রবীণ সদস্য এসে উপস্থিত হন সেখানে। আবরাজ খান হুইল চেয়ারে বসে আছেন। আজ তার একমাত্র নাতির এনগেজমেন্ট। ব্যাপারটা তার কাছে যেমন খুশির ঠিক তেমনি দুঃখের। কেননা আজকের দিনে তার মেয়ে বৃষ্টির কথা ভীষণভাবে মনে পড়ছে। বৃষ্টির কথা ভেবেই তার চোখে জল চলে আসে। নিঝুম খান সেটা খেয়াল করে নিজের স্বামীর চোখের জল মুছিয়ে দিয়ে বলেন, হুশ, কেঁদো না, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো, আজ আমাদের পরবর্তী প্রজন্মের নতুন গল্প শুরু হতে চলেছে। আমাদের তো এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে হবে। সবাই উপস্থিত হবার পর নির্ঝর খান একটি এনগেজমেন্ট রিং এনে আরহামের হাতে দিয়ে বলেন, নাও, এই রিংটা শায়রাকে পরিয়ে দাও। শায়রা একটু দূরে লাজুক ভঙ্গিতে একটি রিং হাতে নিয়ে দাঁড়িয়ে। আরহাম কাপা কাপা হাতে রিংটা তুলে নিয়ে একবার আরুষির দিকে তাকায়। আরুষিকে কেন জানি ভীষণ অন্যমনস্ক লাগছিল, যেন সে খুশি নয় কোনো একটা বিষয় নিয়ে। আরহামের মনে হঠাৎ একটা প্রশ্ন জেগে ওঠে, আরুষি কি তাহলে চায় না যে এই এনগেজমেন্টটা হোক? কিন্তু কেন? এদিকে আমান শক্ত ভঙ্গিমায় দাঁড়িয়েছিল, তার মুখে হাসির ছিটেফোঁটা নেই, বরং দেখে মনে হচ্ছে যে অনেক কষ্টে সে নিজের চোখের জল লুকিয়ে রেখেছে। আরুষি আমানকে এভাবে থাকতে দেখে আমানের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে আমান, তোমায় এমন লাগছে কেন? আমান বলে, কিছু না আপাই, আমি তো ভীষণ সারপ্রাইজড হয়ে গেছি। ভাইয়ার সাথে কিনা শেষে শায়রার, মানে শায়রা আপাইয়ের বিয়ে। ব্যাপারটা ভীষণ অদ্ভুত, তাই না? আমি এতদিন ধরে শায়রা আপাইদের বাড়িতে থাকি, অথচ এই ব্যাপারে কিছু জানতেই পারিনি। আচ্ছা আমান, তুমি কি কোনো কিছু লুকাচ্ছ? তোমায় কেন জানি ভীষণ দুঃখী দুঃখী লাগছে। আমায় সবটা বলতে পারো। তুমি ভুল ভাবছ আপাই, আমি দুঃখ পাব কেন? আজ আমার ভাইয়ার এনগেজমেন্ট, আমি তো আজ ভীষণ খুশি, তুমি খুশি নও? এদিকে আরহাম আমানের সাথে আরুষিকে এভাবে কথা বলতে দেখে আবারও ভীষণ রেগে যায়। নিজের হাতে থাকা রিংটা আরও শক্তভাবে ধরে। আফিফা খান বলে ওঠেন, কি হলো আরহাম, এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, শায়রাকে রিংটা পরিয়ে দাও। আরিশাও বলেন, হ্যাঁ তাই তো, মেয়েটাকে আর কত অপেক্ষা করাবে, তাড়াতাড়ি এনগেজমেন্টটা সেরে ফেল। আরহাম এবার আরুষির থেকে চোখ ফিরিয়ে নিয়ে সামনে এগিয়ে গিয়ে শায়রাকে রিং পরিয়ে দেয়। অতঃপর শায়রাও আরহামকে রিং পরায়। তাদের এনগেজমেন্ট একদম সম্পন্ন হয়ে যায়। সবাই ভীষণ আনন্দিত হয়। আমান আর এই দৃশ্য সহ্য করতে পারে না। নিজের চোখের জল আর বেশিক্ষণ লুকানো সম্ভব নয় তার পক্ষে। তাই আমান নিজের রুমের দিকে চলে যায়। এদিকে আরহাম তাকায় আরুষির দিকে। আরুষি এক কোণে একদম নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল, যেন এই এনগেজমেন্ট হওয়া না হওয়া নিয়ে তার কিছুই যায় আসে না। আরহাম এটা দেখে মনে মনে বলে, তোমার কিছু যায় আসে না তাই না আমার এনগেজমেন্ট নিয়ে? বেশ, শুধু এনগেজমেন্ট না, এবার আমি বিয়ের আসর পর্যন্ত যাব। শায়রাকেই বিয়ে করব। তুমি আমার চোখের সামনে ওই রাজীব আর আমানের সাথে ধলাদলি করতে পারলে আমিও শায়রাকে বিয়ে করে দেখিয়ে দেব। তোমার প্রতি আমার কোনো অনুভূতি নেই, যা আছে শুধু শত্রুতা। কিন্তু তাহলে কেন আমি বারবার চাইছিলাম যে তুমি এসে এনগেজমেন্টটা আটকাও? তাহলে কি আমার মনে তোমার জন্য? না, এটা হতে পারে না। তুমি সবসময় আমার শত্রু ছিলে, শত্রু আছো আর শত্রুই থাকবে। আর আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হবে তোমাকে কাঁদানো। চলবে অশ্রুজলে বোনা বিয়ে। সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৮। আরুষি আজ যথাসময়ে বিশ্ববিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছে। কারণ আজ এখানে বসন্তবরণ উৎসব পালন করা হবে, যেখানে আরুষিকেও পারফরম্যান্স করতে হবে। আরুষি আজ একটা লাল পাড় সাদা শাড়ি পরেছে। এই শাড়িতে তাকে অপূর্ব লাগছে, যদিওবা শাড়ি সামলাতে গিয়ে ভীষণ হিমশিম খাচ্ছে বেচারি মেয়েটা। আরুষি শাড়িটা হাতে নিয়ে কোনোরকমে হাঁটছিল, এমন সময় সে রাজীবের মুখোমুখি হয়। রাজীব আরুষিকে দেখে যেন তার মাঝেই হারিয়ে যায়। আরুষি রাজীবকে দেখে হাসিমুখে বলে, আমায় কেমন লাগছে ভাইয়া? আসলে শাড়ি পরতে পারি না তো তাই। ভালোই তো লাগছে তোমাকে আরু। এখন থেকে শাড়ি পরার চেষ্টা করো, তোমাকে শাড়িতেই ভালো মানায়। কিছুটা দূর থেকে তাদের এভাবে হেসে হেসে কথা বলতে দেখে আরহাম, তার গা পিত্তি সমস্ত কিছু একদম জ্বলে যায়। আরহাম হাত মুষ্টিবদ্ধ করে বলে, এই মেয়েটা এমন কেন? যখনই দেখো ছেলেদের সাথে, অসহ্যকর। কিন্তু আমার এসব দেখে এত কষ্ট হচ্ছে কেন?
আমার তো সায়রার সাথে এনগেজমেন্ট হয়ে গেছে আর খুব শীঘ্রই বিয়েও হতে চলেছে। ওই মেয়ে যা খুশি করুক, আমার তাতে কিনা যায় আসে না। রাজীব আরুষির হাত শক্ত করে ধরে বলে, আমার সাথে একটু ওইদিকে চলো, একসাথে একটু এনজয় করি চারপাশের দৃশ্যগুলো। আমাদের আবার পারফরম্যান্সও তো করতে হবে। আরুষি বলে, ভাইয়া আপনি যান, আমি দেখি মারিয়া কোথায়, ওর সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা। আরুষি মারিয়াকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর দেখতে পায় মারিয়া একটি গাছের নিচে চুপচাপ দাঁড়িয়ে আছে। এটা দেখে আরুষি মারিয়ার কাছে গিয়ে বলে, কিরে, কখন এসেছিস তুই? কয়দিন থেকে দেখছি তোর কোনো খোঁজ খবরই নেই। মারিয়া কিছুটা রাগী স্বরে বলে, আমার খোঁজ খবর নেওয়া না নেওয়া নিয়ে তোর কি যায় আসে? তোর খোঁজ খবর নেয়ার লোকের তো আর অভাব নেই আরু। আরুষি মারিয়ার কথা শুনে অবাক স্বরে বলে, মানে? এভাবে কেন বলছিস? তো আর কিভাবে বলবো? তুই কি কোনো কারণে আমার উপর রাগ করে আছিস মারিয়া? মারিয়া এবার কেঁদে দেয়। তাকে বাচ্চাদের মতো কাঁদতে দেখে আরুষি মারিয়াকে বুকে টেনে নিয়ে বলে, কি হয়েছে মারিয়া? তুই এভাবে কাঁদছিস কেন? মারিয়া কান্নারত স্বরে বলে, তুই রাজীব ভাইয়ের থেকে দূরে থাক প্লিজ। আমি রাজীব ভাইকে ভীষণ ভালোবাসি, তুই তো জানিস বল। আরুষি হতবাক স্বরে বলে, হ্যাঁ জানি, কিন্তু তুই সবটা আমায় খুলে বল, আসল কাহিনী কি? মারিয়া কিছু বলবে তার আগেই তাদের ক্লাসেরই আরেকটা মেয়ে এসে আরুষিকে উদ্দেশ্য করে বলে, আরুষি একটু এদিকে এসো, রাজীব ভাই তোমায় ডাকছে। আরুষি মারিয়ার দিকে তাকায়। মারিয়া করুণ চোখে আরুষির দিকেই তাকিয়েছিল। আরুষি সামনের দিকে এগোয়। একটু দূরে যেতেই দেখতে পায় একটা জায়গা খুব সুন্দর করে ডেকোরেট করা। চারিদিকে বিভিন্ন ফুল, বিশেষ করে কৃষ্ণচূড়া আর গোলাপ। আরুষি দেখতে পায় একটু দূরেই দাঁড়িয়েছিল রাজীব। রাজীব আরুষির দিকে এগিয়ে আসে। আরুষি রাজীবকে দেখে বলে, ভাইয়া আপনি, এসবের মানে কি? রাজীব আরুষির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। অতঃপর বলে, আমি আজ অনেক সাহস করে তোমাকে নিজের মনের কথা বলার জন্য এখানে এসেছি আরু। তোমায় যেদিন প্রথম দেখেছি সেদিনই আমি তোমার ওই দুচোখের মায়ে পড়েছি। আমি তো কবি নেই, তাই খুব একটা সাজিয়ে গুছিয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি না। আমার চোখের দিকে তাকাও, তাহলেই তুমি সব বুঝে যাবে। আরুষি এবার হতবাক কণ্ঠে বলে ওঠে, মানে? একটু দূরেই মারিয়া অশ্রুসিক্ত নয়নে তাকিয়েছিল। আরুষির নজরে আছে সেটা এতক্ষণে সে বুঝতে পারে কি কারণে মারিয়া এতদিন তাকে এড়িয়ে চলছিল। কারণটা তাহলে রাজীব ভাই, কিন্তু আরুষি মনে তো রাজীবের জন্য এমন কোনো অনুভূতি নেই। সে তো তাকে শুধু একজন সিনিয়র হিসেবেই দেখে। আর সবথেকে বড় কথা, আরুষি কিছুতেই নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে কষ্ট পেতে দেবে না। তাই আরুষি বলে ওঠে, আমি বুঝতে পারছি ভাইয়া আপনি কি বলতে চাইছেন। আপনার অনুভূতিকে আমি সম্মান করি, কিন্তু আমার পক্ষে আপনার প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। আমায় ক্ষমা করবেন। বলেই আরুষি চলে যেতে নেয়। এমন সময় হঠাৎ করে রাজীব আরুষির হাত ধরে ফেলে। ব্যথিত কণ্ঠে বলে, আমাকে এভাবে ফিরিয়ে দিও না আরুষি। আমি জানি তুমি অন্য কারো সাথে কোনো সম্পর্ক নেই। আর আমি ছেলে হিসেবে তো খারাপ না। আমাকে অন্তত একটা সুযোগ দাও তোমার ভালোবাসা জয় করা। আপনি কেন বুঝতে পারছেন না এটা সম্ভব নয়? কেন সম্ভব নয়? আরুষি বুঝতে পারে কোনো বড় অজুহাত না দিলে রাজীব তার পিছু ছাড়বে না। তাই আরুষি বলে ওঠে, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। আমার মন জুড়ে শুধু সেই লোকটাই আছে। রাজীব উদগ্রীব স্বরে বলে, আমাকে মিথ্যা বলে কোনো লাভ নেই আরু। আমি জানি তোমার জীবনে এমন কেউ নেই। আপনি ভুল জানেন। বলেই আরুষি চলে আসতে নেয়। রাজীব বলে ওঠে, যদি সত্যি এমন কেউ থাকে তাহলে তাকে আমার সামনে নিয়ে আসো। না হলে আমি এত সহজে তোমার পিছু ছাড়ছি না। আরুষি গটগট পায়ে হেঁটে সামনে যায়। একটু দূরে যেতেই ক্রন্দনরত আরুষিকে দেখতে পেয়ে তাকে নিজের বুকে টেনে নিয়ে বলে, একদম কাঁদবি না তুই। আমার কাছে সবার আগে আমাদের বন্ধুত্ব। আর আমি কখনো রাজীব ভাইকে ওই নজরে দেখিনি, তুই তো জানিস সেটা। হ্যাঁ, কিন্তু রাজীব ভাই তো তোকে ভালোবাসে। আমি ওনাকে যতদূর চিনি উনি ভীষণ জেদি একটা মানুষ। উনি নিশ্চয়ই যে কোনো মূল্যে তোকে নিজের করে নেবে। আরুষি দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা কখনোই সম্ভব না। কিন্তু তুই যে ওনাকে বললি তুই কাউকে ভালোবাসিস, এখন এটা কিভাবে সত্যি প্রমাণিত করবি? এটা সত্য প্রমাণিত করতে না পারলে যে উনি তোর পিছু ছাড়বে না, আর আমিও আমার ভালোবাসার মানুষটাকে পাব না। তাহলে এখন আমি কি করব? আমি তোর কাছে হাত জোর করছি আরু। তুই এখন যে কারো সাথে একটু প্রেমের অভিনয় কর, যাতে করে রাজীব ভাই তোর থেকে দূরে সরে যায়। যে কোনো সময় কিন্তু রাজীব ভাই এসে তোর প্রেমিককে দেখতে চাইবে, তাই যা করার তাড়াতাড়ি কর। কি বলছিস এটা তুই? এটা কিভাবে সম্ভব?
প্লিজ না করিস না। আমি যদি রাজীব ভাইকে না পাই তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। মারিয়া। আরুষি ভাবতে থাকে এখন কি করবে। এমন সময় আরুষির নজর যায় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আরহামকে। আরহামকে দেখেই আরুষির মাথায় কিছু একটা বুদ্ধি খেলে যায়। এইরকম সময় অচেনা কারো কাছে সাহায্য চাওয়ার থেকে এটাই ভালো হবে। তাই আরুষি আরহামের কাছে গিয়ে বলে, এই যে শুনুন, আমার আপনার সাহায্য লাগবে। আরহাম আরুষির দিকে অবাক চোখে তাকিয়ে বলে, কি? তোমার আমার সাহায্য লাগবে? সূর্য আজ কোনো দিকে উঠেছে। ব্যাপারটা সিরিয়াস। প্লিজ মজা করবেন না। ঠিক আছে, বলো তোমার কি সাহায্য চাই। আমান দেখছে বাড়িতে সবাই কত খুশি আরহাম ও সায়রার বিয়ে নিয়ে। ইতিমধ্যেই শপিংয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। শায়ন চৌধুরীকে 5 দিনের মধ্যেই আবার লন্ডনে ফিরতে হবে, তাই এর মধ্যেই বিয়েটা করিয়ে দিতে চায় পরিবারের সবাই। আমানের এসব দেখে কষ্টে বুক ফেটে যায়। তবুও সে সিদ্ধান্ত নেয় নিজের ভাই ও পরিবারের স্বার্থে নিজের একতরফা ভালোবাসা কোরবানি দেওয়ার। চলবে অশ্রুজলে বোনা বিয়ে। সিজন 3। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব 9। আরুষি আরহামকে সাথে নিয়ে একসাথে দাঁড়িয়ে কিছু সময় কথা বলে। তাদের মধ্যে কিছুক্ষণ কিছু কথাবার্তা হয়। আরহাম বলে, বেশ, আমি তোমার প্রস্তাবে রাজি আছি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আমি তোমায় সাহায্য করব, কিন্তু তার বিনিময়ে তোমাকেও আমার একটা সাহায্য করতে হবে। বলুন আমায় কি করতে হবে। সেটা সময় হলেই বলব, যখন সাহায্য লাগবে। এখন আপাতত সেটা না বলি। তবে মনে রেখো, যখন আমি সেই সাহায্য চাইব তখন তুমি না করতে পারবে না। বেশ, ঠিক আছে। অতঃপর আরহাম আরুষির দিকে হাত বাড়িয়ে বলে, ডিল। ডিল। অতঃপর দুজনেই একে অপরের হাত ধরে। একটু পরই আরুষি মারিয়ার সাথে একটা কফিশপে দেখা করে বলে, তুই কোনো চিন্তা করিস না। সব সমস্যার সমাধান হয়ে গেছে। এবার রাজীব ভাই আমার পিছু ছাড়তে বাধ্য। মারিয়া কিছুটা আশ্বাস পায়। এর মধ্যে হঠাৎ করে রাজীব সেই কফিশপে চলে আসে। সে এসেই আরুষিকে দেখে তার দিকে এগিয়ে আসে। আরুষির ঠিক মুখোমুখি একটি চেয়ারে বসে পড়ে। এমন সময় আরুষি উঠতে নিলে রাজীব বলে, প্লিজ আরু, উঠিও না। তোমার সাথে আমার জরুরি কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা, আপনি কি ছোট বাচ্চা নাকি? কিছু বোঝেন না? তখন তো আমি আপনাকে স্পষ্ট করে দিলাম যে আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই। আমি অন্য কাউকে ভালোবাসি, তাহলে আমার পিছু নিচ্ছেন কেন? আপনার কি কোনো আত্মসম্মান নেই? আরু, বিহেভ ইউরসেলফ। আমি তোমার সিনিয়র, এটা ভুলে যেও না। সিনিয়র তো সিনিয়রের মতোই থাকুন। আমার ব্যক্তিগত জীবনে এত ইন্টারফেয়ারেন্স করবেন না। আমি এখানে আমার ফ্রেন্ডের সাথে একান্তে সময় কাটাচ্ছিলাম, আর আপনি এখানে চলে এসেছেন আমায় বিরক্ত করতে। আপনি বোঝেন না, মেয়েদের না মানে না। তবুও কেন পিছনে পড়ে আছেন? কারণ আমি জানি তুমি মিথ্যা বলছো, তোমার সাথে কারো কোনো রিলেশন নেই। আমি শুধু এটাই বুঝতে পারছি না, তুমি আমায় মিথ্যা বলে আমার সাথে অভিনয় কেন করছ? আমি মিথ্যা বলছি না, আমি সত্যি একজনের সাথে সম্পর্কে আছি। তাহলে কোথায় তোমার সেই প্রেমিক? তাকে আমার সামনে আসতে বলো। আরুষি চুপ হয়ে যায়। রাজীব বাঁকা হেসে বলে, এখন কেন কিছু বলছো না? তার মানে তোমার লাইফে কেউ নেই? আছে। তাহলে কোথায় সে? আমি এখানে। হঠাৎ একটি পুরুষ কণ্ঠস্বর শুনে রাজীব হতবাক হয়ে পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরে তাকিয়ে আরহামকে দেখে যেন তার হতবাক হওয়ার মাত্রা বৃদ্ধি পায়। সে বলে ওঠে, আরহাম, তুমি? এটা কিভাবে সম্ভব? আরুষি বলে, এটাই সত্যি। আমি আর আরহাম আমরা একে অপরকে ভালোবাসি। তোমরা নিশ্চয়ই আমাকে বোকা বানানোর চেষ্টা করছ। তোমরা তো একে অপরকে সহজেই করতে পারো না। তোমাদের মধ্যে দাকুমোরা সম্পর্ক। তোমরা কিভাবে রিলেশনে থাকতে পারো? আরহাম আরুষির পাশে এসে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে আরুষিকে একদম কাছে টেনে নিয়ে বলে, এটাই সত্যি। আমরা একে অপরকে ভালোবাসি। কিন্তু আমাদের এই ভালোবাসা আমরা লুকিয়ে রেখেছিলাম। তাই সবার সামনে এমন শত্রু শত্রু ভাব নিয়ে থাকতাম, কিন্তু আসলে আমাদের মধ্যে অনেক সুন্দর সম্পর্ক রয়েছে। হয়তো আজও ব্যাপারটা সামনে আনতাম না, কিন্তু আপনি এমনভাবে আরুষির পেছনে পড়ে গেছেন যে আনতে বাধ্য হলাম। রাজীব বলে, আমার তোমাদের কোনো কথাই বিশ্বাস হয় না। আরু, আমি এত সহজে তোমার পিছু ছাড়ছি না। আগে আমাকে নিশ্চিত হতে হবে যে তুমি সত্যিই আরহামের সাথে সম্পর্কে আছো, তারপর আমি তোমার পিছু ছাড়ব। বলেই রাজীব বেরিয়ে যায়। রাজীব বেরিয়ে যেতেই আরহাম বিরক্ত স্বরে বলে, এই ছেলেটা এমন কেন? এত কিছুর পরও ওর বিশ্বাস হল না। আরুষি মারিয়ার দিকে তাকিয়ে তার অসহায় মুখ দেখে বলল,
তুই চিন্তা করিস না মারিয়া। আমি ঠিকই ওনাকে বিশ্বাস করতে বাধ্য করব যে আমি আর মিস্টার আরহাম রিলেশনে আছি। এভাবে মুখের কথায় কিছু হবে না আরু। তুই যদি সত্যি রাজীব ভাইয়ের সামনে প্রমাণ করতে চাস যে তুই আরহাম ভাইয়ের সাথে রিলেশনে আছিস, তাহলে তোকে অন্য কিছু কি করতে হবে? কি করতে হবে? ব্লাইন্ড ডেট মানে? তোরা তো মিথ্যা অভিনয় করছিসই, তাহলে একটু মিথ্যা রোম্যান্সও কর। তারপর তোদের সেই সব রোম্যান্টিক মুহূর্তের ছবি রাজীব ভাইকে দেখা। তাহলে উনি আর অবিশ্বাস করতে পারবে না। এসব তুই কি বলছিস মারিয়া? এটা অসম্ভব। মারিয়া আরুষির হাত শক্ত করে ধরে বলে, প্লিজ আরু, তুই না করিস না, আমাদের বন্ধুত্বের দোহাই লাগে। রাজীব ভাইয়ের থেকে তোকে দূরে করার যে এছাড়া আর কোনো উপায় নেই। তুই বুঝতে পারছিস না মারিয়া, মিস্টার আরহামের সাথে ওনার ফুফাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। এখন যদি আমি ওনার সাথে ঘনিষ্ঠতা বাড়াই তো এটা নিয়ে পরে অনেক সমস্যা হতে পারে। কোনো সমস্যা হবে না, ব্যাপারটা শুধু আমাদের মাঝেই থাকবে। তুই রাজি হয়ে যা প্লিজ। তুই যদি রাজি না হোস আর আমি যদি রাজীব ভাইকে না পাই, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। মারিয়া, কেন এমন পাগলামি করছিস তুই? আর তাছাড়া মিস্টার আরহামেরও তো এতে আপত্তি থাকতে পারে, বোঝার চেষ্টা কর। আরহাম হঠাৎ বলে ওঠে, আমার কোনো আপত্তি নেই। মারিয়া হেসে বলে, দেখলি তো ভাইয়ার কোনো আপত্তি নেই, এবার তুইও আর না করিস না প্লিজ। অগত্যা আরুষিকে রাজি হতেই হয়। একটি লেকের ধারে একত্রে বসে আছে আরহাম ও আরুষি। মারিয়া দূরে দাঁড়িয়ে একটা ক্যামেরা দিয়ে তাদের কিছু ছবি তুলে দিচ্ছে। আরহাম ও আরুষি দুজনেই এসব ছবি তুলতে গিয়ে ভীষণ অস্বস্তি বোধ করছিল। আরুষি একসময় বলে, হয়েছে তোর? আর কত ছবি তুলবি? মারিয়া বলে, ওয়েট, এই ছবিগুলোতে কিছু একটা মিসিং আছে। তোদের মধ্যে কোনো কেমিস্ট্রি বোঝা যাচ্ছে না। আরও একটা কাজ কর, তুই আরহাম ভাইয়ের কাঁধে মাথা রেখে একটা ছবি তোল। কি? প্লিজ। আরুষি আরহামের দিকে তাকায়। আরহাম সম্মতি দেয়। তখন আরুষি আরহামের কাঁধে মাথা রাখে। এতে করে দুজনেরই হৃদস্পন্দন যেন কয়েকগুণ বেড়ে যায়। ছবি তোলা হতেই আরুষি বলে ওঠে, হয়েছে তোর, আমি আর পারব না। হয়েছে, কিন্তু আমার মনে হয় তুই যদি এখন আরহাম ভাইয়ের কোলের উপর মাথা দিয়ে কয়েকটা ছবি তুলিস, তাহলে রাজীব ভাই আর কিছুতেই বিশ্বাস না করে পারবে না। আরুষি সহসা উঠে দাঁড়িয়ে বলে, না, যথেষ্ট হয়েছে। আমার পক্ষে আর সম্ভব নয়। এমন সময় আরহাম আরুষির হাত টেনে ধরে বলে, তোমার বান্ধবীর তোমার সাহায্যের দরকার। তাহলে এভাবে না করছো কেন? এসব আপনি কি বলছেন? তোমার মনে আছে আরুষি, আমি তোমায় শর্ত দিয়েছিলাম, আমার একটা কথা তুমি রাখবে। নাও, সেই শর্তটা রাখো। মারিয়া যা বলছে তাই করো। আরহাম নিজেও বুঝতে পারছিল না সে কেন এমন বলছে, কিন্তু আরুষির সঙ্গ তার ভীষণ ভালো লাগছে। আরহাম ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছে, তার ইচ্ছা করছে আরুষিকে জড়িয়ে বুকে রাখতে। আরুষি ভীষণ ছটফট বোধ করে। আরহাম নিজেই আরুষিকে কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। মারিয়া সেই সমস্ত ছবি তোলে। দুজনেই যে ঘোরে হারিয়ে যায়। এরপর হঠাৎই আরুষির হুঁশ ফিরলে সে আরহামকে ধাক্কা দিয়ে চলে যায়। আরহাম অসহায় চোখে তাকিয়ে থাকে। এদিকে মারিয়া বলে, কাজ ডান। এবার রাজীব ভাই বিশ্বাস করতে বাধ্য। চলবে। অশ্রুজলে বোনা বিয়ে। সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ১০। আরুষি আরহামের দিকে হতাশ চোখে চেয়েছিল। আরহামের দৃষ্টিও ছিল আরুষির দিকে নিবদ্ধ। হঠাৎ করে আরুষি বলে ওঠে, আমার মনে হয় আমরা অনেক বড় একটা ভুল করলাম। মারিয়ার এসব পাগলামিতে সায় দেয়া আমাদের উচিত হয়নি। আরহাম বলে, এতটা সিরিয়াসলি নেয়ার কিছু নেই। পুরো বিষয়টাকে আমি একটা অভিনয় হিসেবেই নিয়েছি, ধরে নাও আমরা একটা নাটকে অভিনয় করেছি। ব্যাস, ঝামেলা শেষ। বলেই আরহাম খামখেয়ালি মেজাজে সামনের দিকে এগোতে থাকে। একটু দূর এগিয়ে গিয়ে আবার পিছনে ফিরে তাকিয়ে আরুষির দিকে তাকায়। আরুষিও আরহামের দিকে তাকিয়েছিল। তাই তাদের দুজনের চোখাচোখি হয়ে যায়। আরহামের বুকের বাপাসটা হঠাৎ কেন জানি ধরাক করে ওঠে। তাহলে কি এটা কোনো লুকানো অনুভূতির ইঙ্গিত দিচ্ছে? শত্রুতার আড়ালে কি আরহামের মনে আরুষির জন্য এতদিন অন্য অনুভূতি ছিল, যা সে আজ উপলব্ধি করতে পারছে? এদিকে মারিয়া আরহাম ও আরুষির সব ঘনিষ্ঠ ছবি রাজীবকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেয়। অতঃপর মেসেজে লিখে, দেখলেন তো রাজীব ভাই, ওরা একে অপরের সাথে কতটা সুখী। আপনি আর ওদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না দয়া করে। সব ভালোবাসা তো আর পূর্ণতা পায় না। আরুষি আরহাম ভাইকে ভালোবাসে, তাই আপনি ওদের মাঝ থেকে সরে যান। ওদের একসাথে সুখী হতে দিন। আর নিজের জন্য অন্য কোনো জীবনসঙ্গী খুঁজে নিন। এমনও তো হতে পারে যে
অন্য কেউ আকুলভাবে আপনার জন্য অপেক্ষা করছে। মেসেজটা পাঠিয়েই মারিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, রাজীব ভাই এবার আরুষিকে ভুলে যেতে বাধ্য। এই সুযোগে আমি ওনার মনে নিজের জন্য জায়গা তৈরি করে নেব। রাজীব হোয়াটসঅ্যাপে আসা মেসেজগুলোর দিকে মলিন চোখে তাকিয়েছিল। তার চোখে অশ্রু জমে যাচ্ছিল। একটু আগে অবধিও তার মনে একটু হলেও আশার প্রদীপ জ্বলছিল যে আরুষি হয়তো তাকে মিথ্যা বলছে। কিন্তু এই ছবিগুলো দেখার পর সবকিছুই তার কাছে পানির মতো পরিষ্কার। রাজীব দুঃখের সাথে বলে, বেশ আরু, তুমি যদি অন্য কারো সাথে সুখী হতে চাও তাহলে আমি তোমার সুখের পথে বাধা হয়ে দাঁড়াব না। তোমাকে সুখী দেখাই আমার মূল উদ্দেশ্য। সেটা যদি আমার সাথে না হয়ে অন্য কারো সাথে হয় তাহলে তাই সি। এক সপ্তাহ পর নির্ঝর খান ভীষণই উদ্বিগ্ন হয়ে তার বাবার রুমের সামনে পায়চারি করছেন। একটু পাশেই দাঁড়িয়ে তার মা নিঝুম খান অঝরে কেঁদে চলেছেন। আফিফা খান কোনোরকমে নিজের শাশুড়িকে সামলে বলছে, আপনি একদম চিন্তা করবেন না, বাবার কিছু হবে না। নিঝুম খান বলেন, চিন্তা না করে কিভাবে থাকব আফিফা? আমি নিজেও তো একজন ডাক্তার, তাই ওনার অবস্থাটা বুঝতে পারছি। তুমি তো ওনার চেক আপ করলে, তুমিও নিশ্চয়ই বুঝেছ ওনার অবস্থা এখন কতটা খারাপ। আফিফা খান মলিন চোখে নিজের স্বামীর দিকে তাকান। নির্ঝর খান বলেন, ড্যাড বলছিল নিজের মৃত্যুর আগে উনি আরহাম আর সায়রার বিয়ে দেখে যেতে চান। এটাই ওনার শেষ ইচ্ছা, আর এই ইচ্ছেটা আমায় পূরণ করতেই হবে। ড্যাডের যা অবস্থা তাতে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, তাই আমি ঠিক করেছি আগামী 2 দিনের মধ্যেই আরহাম আর সায়রার বিয়ে দেব। আফিফা খান বলেন, কি বলছো তুমি? এ তো তাড়াতাড়ি কিভাবে সম্ভব? খুব বেশি বড় আয়োজনের দরকার নেই। আমি কেটারিং আর ডেকোরেশনের লোকদের বলে দিচ্ছি, তারাই সব করে দেবে। আর সব তো ঠিকই আছে, এখন শুধু শায়নের সাথে একটু কথা বলে নেব। কিন্তু এত তাড়াহুড়ো করা কি ঠিক হবে? ড্যাডের ইচ্ছা আমায় পূরণ করতেই হবে, না হলে ওনার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। বলেই নির্ঝর খান শায়ন চৌধুরীকে ফোন করেন। অতঃপর তার সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আফিফা খান দ্বন্দ্বে ভুগছিলেন। নিঝুম খানও বলেন, আমার মনে হয় নির্ঝর একটু বেশিই তাড়াহুড়ো করছে। এটা ঠিক হচ্ছে না। তাড়াহুড়োর মধ্যে নেয়া সিদ্ধান্ত কখনো ঠিক হয় না। আর তাছাড়া আরহামের আচরণেও একই দিনে আমি কিছু পরিবর্তন লক্ষ্য করেছি। ও কি আদৌ বিয়েটা করতে চায় নাকি চাপের কারণে রাজি হয়েছে? আফিফা খান বলেন, না, আমি বা আপনার ছেলে কেউই তো ওকে কোনো চাপ দেয়নি। শুধু ওর দাদার অসুস্থতা আর ইচ্ছার কথাই জানানো হয়েছে। ও তাতেই রাজি হয়েছে। নিঝুম খান এবার নিজের জীবনের ইতিহাসগুলো মনে করেন। কিভাবে এক জোরপূর্বক বিয়ে তার জীবন তছনছ করে দিয়েছিল। যদিও পরে সবকিছু ঠিক হয়ে গেছিল, কিন্তু এজন্য তার জীবন, তার মা শান্তি বেগমের জীবন, এমনকি নির্ঝরের শৈশবটাও বাবাহীন কেটেছে। এসব মনে করেই নিঝুম খান বলেন, তবুও তুমি একবার আরহামের সাথে কথা বলো। আমি চাই না আমাদের যা সহ্য করতে হয়েছে আমাদের নাতিনাতনিদেরও সেই একই সাফারিংয়ের মধ্য দিয়ে যেতে হয়। বিয়ে কোনো ছেলেখেলা নয়, এটা সারা জীবনের একটা ব্যাপার। আচ্ছা, আমি বলে দেখব আপনার বড় নাতিকে। এদিকে একটু দূরে দাঁড়িয়ে আমান সব কথাই শুনছিল। এমনিতেই আরহাম ও সায়রার বিয়ের ব্যাপারটা নিয়ে সে বিষাদে ভুগছিল। এখন বিয়ের তারিখ এতটা এগিয়ে আসায় তার মনোকষ্ট যেন আরও বাড়ে। আমান আনমনেই বলে ওঠে, আল্লাহ, আমি সায়রাকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখো পারব না। যাকে নিজের জীবনসঙ্গী হিসেবে কল্পনা করেছি তাকে নিজের ভাবির স্থান দিতে পারব না। তুমি কি পারো না আল্লাহ কোনো একটা মিরাকল করতে? হয় আমায় তুলে নাও, আর না হলে এই দিন আমায় দেখিও না। আরহাম মন খারাপ করে ক্যান্টিনে একটা টেবিলে একা বসেছিল। একটু আগেই তার বাবা নির্ঝর খানের সাথে কথা হলো। তিনি আরহামকে আগামী পরশু বিয়ের ব্যাপারে জানালেন। যা শুনে আরহাম কেন জানি মেনে নিতে পারছে না। যদিও বা সে নিজের বাবার মুখের উপর কিছু বলতে পারেনি, কিন্তু তার কেন জানি এখন এই বিয়েটা করতে একদম ইচ্ছা করছে না। বারবার তার আরুষির কথাই মনে পড়ছে। আরহাম এবার নিজেই নিজেকে গালি দিয়ে বলে, এসব কি ভাবছিস তুই আরহাম? 2 দিন বাদে সায়রার সাথে তোর বিয়ে, আর এখন তুই অন্য একটা মেয়ের কথা ভাবছিস। সেম অন ইউ। এমন সময় আরহামের বন্ধু সাগর ও মুন্না তার সামনের একটি চেয়ার দখল করে বসে। সাগর বলে ওঠে, কি ব্যাপার বন্ধু, তুই তো খুব সুপার রুস্তম বের হলি। পরশু তোর বিয়ে আর আজ আমরা সেটা জানলাম। আরহাম অবাক হয়ে বলে, তোরা কিভাবে জানলি? আমি তো একটু আগে জানলাম। সাগর বলে, তোর বাবা তো আমার বাবার বিজনেস পার্টনার, উনি আমার বাবাকে ইনভাইট করেছেন, আর আমার বাবা আমায় বলল। তুই কি আমাদের বন্ধু ভাবিস না?
শেষ পর্যন্ত তোর বাবার থেকে আমাদের তোর বিয়ের ব্যাপারে জানতে হলো। আরে আমি তো জানতাম যে দেরি আছে, কিন্তু ড্যাড যে কেন এত তাড়াহুড়ো করছে। মুন্না জিজ্ঞেস করে, তা পাত্রীটা কে? মানে আমাদের ভাবি কে? নাম কি তার? তাকে কি আমরা চিনি? না, তোরা কেউ তাকে চিনিস না। সে আমার ফুফাত বোন সায়রা। একটু দূরেই দাঁড়িয়েছিল রাজীব ও মারিয়া। মারিয়াই মূলত 1 সপ্তাহ ধরে রাজীবের সঙ্গ দিয়ে তার মন পাবার চেষ্টা করছিল। সেই প্রয়াসেই আজ এখানে নিয়ে আসা। কিন্তু পরিস্থিতি তো পুরো উল্টে গেল। রাজীব আরহামের উদ্দেশ্যে বলে উঠল, কি? তুমি অন্য কাউকে বিয়ে করতে চলেছ? কিন্তু তুমি তো আরুর সাথে রিলেশনে আছো। এভাবে ধোঁকা দিলে আমার আরুকে। বলেই আরহামের শার্টের কলার আঁকড়ে ধরে। আরহাম মারিয়ার দিকে তাকায়। মারিয়া তাকে অনুনয় করে সত্যটা না বলার, কিন্তু আরহাম বলে দেয়, আমি আরুষির সাথে কোনো রিলেশনে নেই। সবটাই অভিনয় ছিল। কি? মারিয়া বলে, হায় আল্লাহ! এবার কি হবে? আমার সব পরিশ্রম এভাবে পানিতে গেল। চলবে?